প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে নিজের পরিচয় দিচ্ছি। আমি ফরিদা পারভিন, প্রভাষক, বাংলা বিভাগ, সাভার সরকারি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের ছোট গল্প নিয়ে পড়িয়েছি। আজকে তোমাদেরকে আমি পড়াতে চাচ্ছি বাংলা প্রথম পত্রে পাঠ্য একটি প্রবন্ধ নিয়ে। প্রবন্ধটির নাম বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এই প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রবন্ধ হলো যে কোনো বিষয়ের প্রতি লেখকের বুদ্ধিবৃত্তিমূলক গদ্যরীতি, অর্থাৎ যে কোনো বিষয় সম্পর্কে লেখক তার বুদ্ধিবৃত্তির প্রয়োগ ঘটিয়ে থাকেন প্রবন্ধে, এবং প্রবন্ধটি অবশ্যই গদ্যে লেখা হয়। শুরু করার আগে আমি প্রথমে তোমাদেরকে লেখক সম্পর্কে কিছু তথ্য আমি দিতে চাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস তিনি রচনা করেছেন। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি একজন ডেপুটি কালেক্টর ছিলেন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি পেশাগত জীবনে তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ন্যায়পরায়ণ ছিলেন এবং নিষ্ঠাবান ছিলেন। বাংলা সাহিত্য চর্চায় সাফল্য অর্জন করেছেন তিনি, অর্থাৎ তার সফলতার জায়গাটা হচ্ছে তার লেখালেখি বা সাহিত্য। উপন্যাস এবং প্রবন্ধ লেখার পাশাপাশি তিনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছেন। 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোট গ্রন্থ সংখ্যা 34। তার লেখা প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। এছাড়াও তিনি আরও বেশ কিছু উপন্যাস লিখেছেন। সেগুলো হচ্ছে কপালকুণ্ডলা, বীজ বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, মৃণালিনী ইত্যাদি। রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি লিখেছেন। এছাড়া তিনি বেশ কিছু প্রবন্ধ রচনা করেছেন। তার লেখা প্রবন্ধগুলো হচ্ছে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, বিবিধ প্রবন্ধ ইত্যাদি। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। তিনি 1894 সালের 8 এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা মোটামুটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছো। আমি এখন মূল প্রবন্ধটি তোমাদের টেক্সট বই থেকে পড়ব। আমি আশা করব তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবং যদি সম্ভব হয় তোমরা ভিডিওটি দেখার সময় টেক্সট বইটা একটু ওপেন করে নিয়ে দেখলে সেক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধাটা হবে। আমি এখন প্রবন্ধটি শুরু করছি। প্রবন্ধের নাম বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, অর্থাৎ বাংলার যে নব্য লেখক, নতুন লেখক, এদের প্রতি বঙ্কিমচন্দ্র কি নিবেদন করেছেন আমরা এই বিষয়গুলো এই প্রবন্ধ থেকে জানতে পারবো, অর্থাৎ তার এক্সপেকটেশনের জায়গাগুলো কি নতুন লেখকদিগের প্রতি। আমি শুরু করছি প্রবন্ধটা। যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। যশ অর্থ খ্যাতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আমাদেরকে খ্যাতির জন্য লিখতে নিরুৎসাহিত করেছেন। অর্থাৎ খ্যাতির জন্য যদি আমরা লিখি তাহলে আমাদের খ্যাতিও হবে না, লেখাটাও ভালো হবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসবে। অর্থাৎ আমরা যদি ভালো লিখতে পারি আমাদের খ্যাতি অটোমেটিক্যালি চলে আসবে। টাকার জন্য লিখিবেন না। তিনি টাকার জন্য লিখতে আমাদের ডিসকারেজ করেছেন। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। তিনি ইউরোপের কথা বলেছেন, অর্থাৎ ইউরোপে অনেক লেখক আছেন এখন টাকার জন্য লেখে, কিন্তু তাদের সাথে আমাদের আসলে তুলনাটা হবে না, কারণ আমাদের সেই সময় আসেনি। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। লোকরঞ্জন প্রবৃত্তি অর্থ হচ্ছে জনসাধারণের মনোরঞ্জন। আমরা যদি টাকার জন্য লিখতে চাই তাহলে আমাদের জনসাধারণের মনোরঞ্জন করার প্রতি আমাদের মনোযোগটা বেশি থাকতে হবে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। অর্থাৎ আমরা যদি আমাদের দেশের পাঠকদের এই মুহূর্তে পাঠকদের যে রুচি বা শিক্ষা, সেক্ষেত্রে তাদের মনোরঞ্জন করে যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের লেখাটা বিকৃত বা অনিষ্টকর হবে বলে তিনি মনে করেছেন। এরপর তিনি কি বলেছেন? যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্য লিখিবেন। তিনি এরকম বলেছেন যে যদি মনে করেন যে লিখে আমরা মনুষ্য জাতির মঙ্গল সাধন করতে পারি তবে অবশ্যই আমরা সেভাবে লিখব। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। অর্থাৎ তিনি বলেছেন যে যারা মনুষ্য জাতির মঙ্গল ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে লেখালেখি করেন তাদেরকে তিনি যাত্রাওয়ালাদের চাইতেও নিচু ব্যবসায়ীদের সাথে তুলনা করেছেন। এরপরে তিনি বলেছেন যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। অর্থাৎ তিনি বলেছেন যে প্রবন্ধে সত্য নেই, ধর্মবিরুদ্ধ যে প্রবন্ধ অর্থাৎ ধর্মের বাইরে কথা বলে, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যে প্রবন্ধে উঠে আসে, সেই প্রবন্ধ কখনোই মানুষের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না বা ভালো কিছু নিয়ে আসতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য। অর্থাৎ সেই প্রবন্ধটি একেবারে আমাদেরকে পরিহার করতে হবে, আমাদের সেটা গ্রহণ করা যাবে না। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। তাহলে তিনি এখানে খুব ইম্পর্টেন্ট এই লাইনটি তোমরা একটু দাগিয়ে নিলে ভালো হয় যে তিনি সাহিত্যের উদ্দেশ্যটিকে ইন্ডিকেট করেছেন কিভাবে। আমাদের সাহিত্য জীবনের কথা বলে। সাহিত্য আমরা জীবনে যা কিছু ঘটে থাকে বা যা কিছু ঘটছে ঘটবে সেই বিষয়গুলোই সাহিত্যে লেখক নিয়ে আসেন। অর্থাৎ তাহলে বলা হয়েছে সত্য এবং ধর্মই হলো সাহিত্যের উদ্দেশ্য। আমরা সাহিত্য থেকে যে মেসেজটা পাবো সেখানে অবশ্যই সত্য থাকবে এবং অবশ্যই ধর্ম থাকবে, তাহলে আমাদের প্রকৃত শিক্ষাটা আমরা পাবো। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। এর বাইরে যদি কেউ লেখনী ধারণ করেন সেটাকে তিনি মহাপাপ বলে মনে করেছেন। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। এরপর তিনি যে পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে আমি নতুন লেখক হঠাৎ করে কিছু লিখেছেন সেটা তখনই ছাপাতে তিনি নিষেধ করেছেন। কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল ফেলে রাখতে বলেছেন। কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। অর্থাৎ কিছুদিন ফেলে রাখার পরে তিনি নিজেই দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে প্রবন্ধে অনেক ভুল ত্রুটি বা দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। অর্থাৎ কাব্য বলেন, নাটক বলেন, উপন্যাস বলেন, যা কিছুই লেখেন না কেন তিনি নব্য লেখকদেরকে বলেছেন সেটা যদি 2-1 বছর ফেলে রাখেন তারপরে যদি তিনি প্রকাশ করার চিন্তা করেন তাহলে দেখবেন যে নিজের
ভুলগুলো, লেখার ভুলগুলো বা দোষগুলো তিনি সেখান থেকে বের করতে পারবেন। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। অর্থাৎ অনেকেই আছেন খুব সাময়িক সময়ের জন্য সাহিত্য রচনা করেন, এরপরে ছেড়ে দেন একটা সময়, তাদের জন্য এই নিয়মটি আসলে তারা মেনটেন করতে পারে না। কোনো কিছু লিখে সাথে সাথে প্রকাশ করার যে আবেগ বা যে টেন্ডেন্সিটা তাদের মাঝে কাজ করে, সেই কথাটি লেখক এখানে বুঝিয়েছেন। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এজন্য তিনি বলেছেন যে একজন লেখকের পক্ষে সাময়িক সাহিত্য অবনতিকর। যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। তিনি বলেছেন যে আমি একটা বিষয় সম্পর্কে যদি না বুঝে থাকি বা সেখানে যদি আমার কোনো দখল না থাকে, সে বিষয়ে আমার আসলে কথা বলার একদমই অকর্তব্য। আমি বলতে পারি না সে বিষয় সম্পর্কে কোনো কিছু ভালো কি মন্দ, কারণ সে বিষয়ে যদি আমার দখল না থাকে। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। এটি খুব সহজ কথা, আমরা সবাই বুঝি, কিন্তু যারা সাময়িক সাহিত্য রচনা করেন বা সাময়িক সাহিত্যে এই বিষয়টি মেনটেন করা হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। লেখক বলেছেন যে আপনারা দয়া করে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা থাকিলে তা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। অর্থাৎ তিনি এরকমটি বুঝিয়েছেন যে কারো যদি বিদ্যা থেকে থাকে সেটা অটোমেটিক্যালি মানুষের কাছে পৌঁছাবে। সেটা সে নিজে থেকে নিজে নিজে চেষ্টা করবে যে আমি সবার মাঝে আমাকে নিজেকে প্রচার করে বেড়াবো, আমি অনেক কিছু জানি, বা যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা না। তাড়াহুড়া করার কিছু নেই। আমার ভেতরে যদি আলো থাকে, সেই আলো কিন্তু সবার মাঝে ছড়িয়ে পড়বেই। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর। যারা পাঠক তাদের জন্য বিষয়টি খুব বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। তিনি বলেছেন যে এখনকার অনেক অনেক লেখাই ইংরেজি কোটেশন, ফরাসি, সংস্কৃত, অর্থাৎ এই বিষয়গুলো, এই টেন্ডেন্সিগুলো কাজ করে লেখকদের বা নব্য লেখক যারা আছেন, যে যত বেশি আমি বিদেশি ভাষার কোটেশন ইউজ করব, হয়তো পাঠক মনে করবেন যে এই লেখক অনেক বেশি জানাশোনা বা অনেক অনেক দখল তার আছে, কিন্তু এই বিষয়টিকে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভালোভাবে দেখেননি, ভালোভাবে মনে করেননি। যে তিনি মনে করেছেন এই বিষয়টিতে তার লেখা অনেক বেশি ফোকাসড হবে, সেটা নয়, বরঞ্চ তার এটা একটা নেতিবাচক দিক হয়ে দাঁড়াবে। অর্থাৎ যে ভাষা আমি জানি না, আমি ফরাসি, আমি জার্মান জানি না, অথচ আমি কোটেশন উল্লেখ করেছি আমি আমার প্রবন্ধে, এটাতে আসলে আমার ইয়াটা জানাশোনাটা থাকে, পাঠক আমাকে আসলে পাঠকের কাছে জনপ্রিয়তা আমি অর্জন করতে পারবো না এই বিষয়গুলোতে। এরপরে তিনি কি বলেছেন? অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। আমি আমার লেখায় অনেক সময়, অনেকে আছে না জোর করেই রসিকতা করা, বা এখন রসিকতার সময় না বা জায়গা না, সেখানটাতেও হয়তো অনেক লেখক মনে করেন যে পাঠককে আরো বেশি অনুপ্রাণিত করার জন্য বা তার লেখা যাতে আরো বেশি বেশি পাঠক পড়ে, সেজন্য বেশি বেশি অলংকার প্রয়োগ করেন বা অনেক বেশি রসিকতার ভঙ্গিতে লেখার চেষ্টা করেন, সেটাকেও তিনি ডিসকারেজ করেছেন। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, অর্থাৎ লেখায় অবশ্যই অলংকার বা ব্যঙ্গ দরকার আছে। লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে, কখন? যখন সেই বিষয়গুলো লেখকের ভাণ্ডারে আছে, অর্থাৎ সেটা যখন স্থানকাল পাত্রভেদে যখন মনে হবে, যখন প্রয়োজনটা হবে যে এখন অলংকার প্রয়োজন, বা লেখক তার লেখার সাথে সামঞ্জস্য রেখে যখন সেগুলোর প্রয়োগ ঘটাবে, তখন দরকার আছে, সেক্ষেত্রে সেই বিষয়গুলো লেখকের ভেতরে থাকতে হবে প্রয়োজন মতে। অর্থাৎ যে আমি একটু আগে যেটা বললাম যে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছবে, সেই অলংকারগুলো, সেই রসিকতাগুলো অটোমেটিক্যালি চলে আসবে যদি সেটা ভাণ্ডারে থাকে। ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসবে না। কিন্তু লেখকের ভাণ্ডারে যদি সেটা না থাকে, লেখক যদি মাথা কুটে বা জোর করে, সেটা আসলে আনতে পারবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। অর্থাৎ অসময়ে বা যখন সময় না হয় বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের চেষ্টা
হিতে বিপরীত হয়ে যায়। দেখা যাচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার চাইতে সৌন্দর্য আরো নষ্ট করে। এরপরে তিনি কি বলেছেন, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। তিনি বলেছেন যে যে জায়গাটিতে অলঙ্কার বা ব্যঙ্গ সুন্দর মনে হবে সে জায়গাটি কেটে দিবে। আমি সে কথা বলি না, তিনি সে কথা বলছেন না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে দু চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দিবে। অর্থাৎ অলঙ্কার, তিনি বলছেন অলঙ্কার বা ব্যঙ্গের যে জায়গাগুলো সেটা তিনি বারবার নিজে নিজে পড়তে বলেছেন। যদি সেটা ভালো লাগে সে তাহলে থাকবে, আর যদি ভালো না লাগে তাহলে সেটা সেখান থেকে কেটে দিতে বলেছেন। এরপরে তিনি কি বলেছেন, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। তাহলে লেখক সরলতাকে বলেছেন সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। তিনি তাহলে লেখক শ্রেষ্ঠ লেখক কাকে বলেছেন? বঙ্কিমচন্দ্র শ্রেষ্ঠ লেখক বলেছেন যিনি সরলভাবে সহজভাবে নিজের মনের কথা উপস্থাপন করতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো, কারণ হচ্ছে লেখার মূল উদ্দেশ্য হলো পাঠককে বোঝানো। কাজে যে লেখক খুব সহজে পাঠককে বোঝাতে পারবে তিনিই শ্রেষ্ঠ লেখক। এরপরে লেখক বলেছেন কাহারও অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অর্থাৎ তিনি অনুকরণ করতে নিরুৎসাহিত করেছেন, কারণ অনুকরণে আমি গুণগুলো নিতে পারবো না, দোষগুলো আমার চলে আসবে। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। অর্থাৎ বিভিন্ন ইংরেজি রাইটার বা সংস্কৃত রাইটার এই কথা লিখেছেন সেটা আমাকে লিখতে হবে এরকমটি নয়, কারণ তিনি ভুল লিখতে পারেন, তাহলে আমারও ভুল করার সম্ভাবনা চলে আসবে বা ভুল করার সম্ভাবনা থেকে থাকবে। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। অর্থাৎ আমি সেই কথাটি লিখব যে কথাটির প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো, এরকমটি নয় যে প্রমাণ আমাকে লেখার সাথে সাথেই দিতে হবে, তা নয়, কিন্তু প্রমাণটা আমার ভেতরে বা আমার কাছে থাকতে হবে। কারণ এটা নিয়ে যদি কখনো কথা ওঠে বা প্রশ্ন ওঠে, আমি যেন সেটার উত্তরটা, জবাবটা যেন আমি খুব পরিষ্কারভাবে দিতে পারি। কাজে আমাকে কোনো যা কিছুই লিখবো বুঝে শুনে লিখতে হবে, সেই লেখার পিছনে যুক্তি থাকতে হবে। বাঙ্গালার সাহিত্য বাঙ্গালার ভরসা। তিনি কি বলেছেন? বাঙ্গালার সাহিত্য অর্থাৎ আমাদের সাহিত্য আমাদের ভরসা। এই নিয়মগুলি বাঙ্গালার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। অর্থাৎ তিনি এতক্ষণ যে কথাগুলি বললেন এইগুলো যদি আমরা রক্ষা করতে পারি বা আমরা মেনটেন করতে পারি তাহলে বাংলা সাহিত্য আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো বলে তিনি মনে করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানেই আমাদের প্রবন্ধটি শেষ হয়ে গেল। আমি আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। কিন্তু একটু সমস্যার জায়গাটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের 19 শতকীয় বাঙালির একজন শ্রেষ্ঠ লেখক। অর্থাৎ তিনি এখানে ভাষার ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধুরীতিতে তিনি এই প্রবন্ধটি লিখেছেন। হয়তো তোমাদের পড়তে বা আমরা অভ্যস্ত নয়, আমরা এখন লেখার ভাষা বা বলার ক্ষেত্রে তো আমরা চলিত রীতি ফলো করি, বা লেখালেখির ক্ষেত্রেও এখন আধুনিক লেখাগুলো যেটা হয়ে থাকে চলিত ভাষায় আমরা লিখি বা পড়ি, কিন্তু তিনি এখানে সাধু ভাষা ব্যবহার করেছেন। আর যে বিষয়টি হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাই যে তিনি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধু ভাষায় লিখলেও এই প্রবন্ধটি কিন্তু মৌলিক, তার কথাগুলো কিন্তু মৌলিক, কোনো কিছু তিনি কোথাও থেকে ধার করে আনেননি বা কোনো কিছু সমালোচনা করে তিনি বলেননি। তিনি যা বলেছেন সেটা তার মনের কথা, ভেতরের কথা, এবং আমাদের জন্য খুব প্রয়োজন এই বিষয়গুলো। আমরা যারা নব্য লেখক বা পাঠক আছি
সাহিত্য যারা রচনা করছি বা সাহিত্য পড়ছি তাদের জন্য এই বিষয়গুলো জেনে থাকা খুব দরকার। তিনি যেটা বলেছেন আমার কাছে খুব ভালো লেগেছে যে তিনি বলেছেন যে আমরা যেন টাকার জন্য না লিখি। কেন আমরা টাকার জন্য লিখবো? আমরা কেন যশ বা খ্যাতির জন্য লিখবো? আমাদের লেখা যদি ভালো হয়, খ্যাতি বা টাকা আমাদের ঘরে আসবে, আমাদের টাকার পেছনে দৌড়াতে হবে না। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে লেখাটাকে অবশ্যই ভালো হতে হবে এবং সেখানের জন্য আমাদের মানব কল্যাণের কথা থাকে, আমাদের লেখার মধ্যে সত্য থাকে, লেখার মধ্যে যেন আমাদের ধর্মের কথা থাকে, আমাদের নীতি নৈতিকতার কথা যেন থাকে। এর উল্টোটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু লেখক সেখানে কি বলেছেন, একদম যাত্রাওয়ালাদের থেকে নিচু ব্যবসায়ীদের সাথে সেই সব লেখকদের তুলনা করেছেন যারা এই নীতি নৈতিকতা বহির্ভূত লেখালেখি করেন বা করতে চান। এখানে তিনি আরও একটা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে সরলতা। অর্থাৎ লেখার ক্ষেত্রে তিনি সহজ ভাষায় সহজভাবে উপস্থাপন করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আমরা যে কোনো বিষয়কে কঠিনভাবে যদি বলি তাহলে পাঠকের বুঝতে অসুবিধা হয়। তাহলে তিনি এখানে ভালো লেখক কাকে বলেছেন? শ্রেষ্ঠ লেখক তাকেই বলেছেন যিনি কঠিন কথা বা সহজ কথা সহজে বলতে পারেন, সহজে লিখতে পারেন। কাজেই আমরা এবং আরও একটা বিষয় হচ্ছে অলংকারের প্রয়োগ। জোর করব না, আমরা অলংকার জোর করে কেন প্রয়োগ ঘটাবো? যে জায়গাটিতে অলংকার প্রয়োজন হবে, যে জায়গাটিতে আমাদের ব্যঙ্গ বা রসিকতার প্রয়োজন হবে, সেখানে অটোমেটিক আমরা যেন সেটা আনতে পারি এবং সেই ভান্ডারগুলো লেখকের যেন থাকে, সেই জ্ঞানটুকু যেন আমরা আগে অর্জন করি, সেই বিষয়টির প্রতি লেখক ইন্ডিকেট করেছেন বা আমাদেরকে সেই পরামর্শটি তিনি দিয়েছেন। তাহলে